বিসমিল্লাহির রহমানির রহিম। সমুক্ত জাহান মহিলা কলেজ, নান্দাইল, ময়মনসিংহ, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএ বিএসএস প্রোগ্রামের তৃতীয় সেমিস্টার এর রাষ্ট্রবিজ্ঞান 2 এর একটি পাঠ আজ আমি আপনাদের সামনে উপস্থাপন করব। আমি মোহাম্মদ সাইদুর রহমান, সহকারী অধ্যাপক ও টিউটর বাওবি প্রোগ্রাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা আলোচনা করব মধ্যযুগীয় রাষ্ট্রচিন্তা ও এর বৈশিষ্ট্য। আজকে আমাদের আলোচনার বিষয় মধ্যযুগীয় রাষ্ট্রচিন্তা ও তার বৈশিষ্ট্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, রাজনৈতিক ধ্যান ধারণা ও রাষ্ট্রচিন্তার ইতিহাসকে এর প্রকৃতি ও বৈশিষ্ট্যের ভিন্নতার প্রেক্ষিতে সাধারণত 3টি ভাগে ভাগ করা হয়েছে: প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ। আজকে আমাদের আলোচনার বিষয় মধ্যযুগের রাষ্ট্রচিন্তা। মধ্যযুগ আপন বৈশিষ্ট্যমণ্ডিত। মধ্যযুগের সূচনা কাল নিয়ে বিতর্ক থাকলেও অধিকাংশ ঐতিহাসিকদের মত টিউটনিক উপজাতির দ্বারা রোমান সাম্রাজ্যের সূচনাকাল থেকেই এর যাত্রা শুরু হয় এবং ষোড়শ শতাব্দীর জাতিরাষ্ট্রের উদ্ভব পর্যন্ত এ যুগের বিস্তৃত ছিল। ষষ্ঠ ও সপ্তম শতাব্দীর নতুন ভাবধারা পরিলক্ষিত হয়। বিদ্যমান আর্থসামাজিক অবস্থার বিরুদ্ধে নানা শ্রেণীর মানুষের সংগ্রাম ও প্রতিবাদ দ্বারা এ যুগ তাৎপর্যমণ্ডিত ছিল। অধ্যাপক ডার্নিং যথার্থই বলেছেন যে মধ্যযুগের রাষ্ট্র দর্শনের ক্ষেত্রে ইতিহাসের মূল বিষয় হচ্ছে ইউরোপের প্রায় সর্বত্র খ্রিস্ট ধর্মের প্রচার ও প্রতিষ্ঠার এক ইতিহাস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তার মানে মধ্যযুগের রাজনৈতিক চিন্তাটা ছিল ধর্ম নির্ভর। এবার আমরা আলোচনা করব মধ্যযুগের রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্যসমূহ আলোচনা করলে আমরা আরো পুরোপুরি আহরণ করতে পারবো বলে আমি বিশ্বাস করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মধ্যযুগের রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্যসমূহ হলো ধর্মবিশ্বাস, বিশ্বজনীনতাবাদ, রাষ্ট্র ও গির্জার মধ্যে বিরোধ, অরাজনৈতিক শোষণের ইতিহাস, সামন্তবাদ, রাজতন্ত্রের বিকাশ, সুসংগঠিত রাষ্ট্রের অনুপস্থিতি, সাম্রাজ্য, অবৈজ্ঞানিক রাষ্ট্রচিন্তা। এখন আমরা পর্যায়ক্রমে মধ্যযুগের রাষ্ট্র চিন্তার বৈশিষ্ট্যগুলো আলোচনা করব। প্রথমে আমরা দেখতে পাই ধর্মবিশ্বাস। মধ্যযুগের ধর্মীয় চিন্তা ভাবনা দ্বারা রাষ্ট্রীয় জীবনের সব দিক নিয়ন্ত্রণ করত মূলত ধর্মীয় চিন্তা ভাবনা। এই যুগে ধর্মবিশ্বাস ছিল মানব জীবনের প্রধান নিয়ন্ত্রণকারী শক্তি। রাষ্ট্রচিন্তা গভীরভাবে খ্রিস্ট ধর্মের মূল নীতি দ্বারা প্রভাবিত ছিল। চার্চ ও রাষ্ট্র ছিল এক ও অভিন্ন। গির্জার পুরোহিতদের গুরুত্ব ছিল অপরিসীম। তিনি ছিলেন ধর্মের ধারক ও বাহক। কোনো সৃজনশীল, স্বাধীন ও স্বকীয় চিন্তাভাবনা মধ্যযুগে গড়ে ওঠেনি। গির্জাই ছিল যাবতীয় জ্ঞানের ধারক, রক্ষক ও প্রচারক। পুরোহিততন্ত্রের উত্থান মধ্যযুগের একটি উল্লেখযোগ্য অধ্যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের দ্বিতীয় বৈশিষ্ট্যটা হচ্ছে বিশ্বজনীনতাবাদ। মধ্যযুগের রাষ্ট্রচিন্তার অন্যতম বৈশিষ্ট্য হল তার বিশ্বজনীনতাবাদ। রোমানরা বিশ্বাস করতেন তাদের সাম্রাজ্য ঈশ্বরের ইচ্ছার প্রত্যক্ষ ফল, অতএব তা সার্বজনীন এবং শাশ্বত। খ্রিস্টধর্ম এই গভীর বিশ্বাসের প্রতি জোরালো সমর্থন দিয়েছিল। সম্রাট কনস্ট্যান্টাইন খ্রিস্টধর্ম গ্রহণের পর এই ধর্ম সরকারিভাবে স্বীকৃতি লাভ করে। রোম সাম্রাজ্যের মাধ্যমে গির্জা একটি বিশ্বজনীন প্রতিষ্ঠানে পরিণত হয়। এই বিশ্বজনীন সমাজের একটি রূপ হলো সাম্রাজ্য এবং অন্য রূপ হলো চার্চ। আমাদের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে রাষ্ট্র ও গির্জার মধ্যে বিরোধ। মধ্যযুগীয় রাষ্ট্রচিন্তার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে রাষ্ট্র ও গির্জার মধ্যকার বিরোধ ও সংঘর্ষ।
দীর্ঘ সময় ধরে এ বিরোধ বিদ্যমান ছিল। ফলে ধর্ম ও রাজনীতি কোনোটাই সঠিক পথে পরিচালিত হয়নি। সাজ বলেন, মধ্যযুগীয় রাষ্ট্রদর্শন গির্জা ও রাষ্ট্রশক্তির আধিপত্য বিস্তারের বিরোধিতার মধ্যে সীমাবদ্ধ ছিল। রাষ্ট্রের প্রধান হিসাবে সম্রাট এবং গির্জার প্রধান হিসাবে পোপ, এই দুই কর্তৃত্বের বিরোধের মধ্যে মধ্যযুগে রাষ্ট্রচিন্তা পরিব্যাপ্ত ছিল। ইংল্যান্ড, ফ্রান্স ও স্পেন সহ সমগ্র ইউরোপে গির্জার প্রভাব ছিল অপ্রতিহত। গির্জার প্রভাব বৃদ্ধি ও হ্রাস দুটোই ঘটেছিল মধ্যযুগে। ত্রয়োদশ শতাব্দী পর্যন্ত পোপ তার আধিপত্য ও কর্তৃত্ব অক্ষুণ্ণ রাখতে সক্ষম হয়েছিল। ষোড়শ শতাব্দীতে জাতি রাষ্ট্রের উদ্ভবের ফলে পোপের প্রতিপত্তি অনেকাংশে হ্রাস পেতে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে অরাজনৈতিক। মধ্যযুগীয় রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্যগুলোর মধ্যে অন্যতম আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে অরাজনৈতিক। মধ্যযুগ ছিল মূলত অরাজনৈতিক, তবে এ বিষয়ে মতভেদ রয়েছে। অধ্যাপক গেটেলির মতে, রোমান আইনশাস্ত্রের প্রসারের কথা বাদ দিলে গ্রিক নগর রাষ্ট্রের পতনের পর থেকে জাতীয় রাষ্ট্রের উত্থানের আগ পর্যন্ত রাষ্ট্র দর্শন ছিল অরাজনৈতিক ধরনের। অধ্যাপক ডার্নিং বলেন, এ যুগে আশা আকাঙ্ক্ষা ও মতাদর্শ ধর্মীয় বিশ্বাসের দ্বারা পরিবেষ্টিত ছিল। মুক্ত চিন্তার অভাবে রাজনৈতিক দর্শন ধর্মীয় চেতনা ও ন্যায়শাস্ত্রের গভীর গহ্বরে বন্দী ছিল। রাষ্ট্রচিন্তা মূলত মধ্যযুগে রাষ্ট্রচিন্তা মূলত কোনো কর্তৃত্বই ছিল না। রাজনৈতিক বিষয়াদির ব্যাপারে মধ্যযুগে গভীরভাবে মনোনিবেশ করেনি। গির্জা এবং পুরোহিতগণ মানুষের আধ্যাত্মিক জীবনের নিয়ন্ত্রক হিসাবে কাজ করত। অপরদিকে সম্রাট রাজনৈতিক জীবনের শান্তি শৃঙ্খলা ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করত। এর ফলে বোঝা যায় আসলেই মধ্যযুগে রাজনৈতিক চিন্তাটা অরাজনৈতিক ছিল। আমাদের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে শোষণের ইতিহাস। মধ্যযুগের ইতিহাসকে দীর্ঘ শোষণের ইতিহাস হিসাবে চিহ্নিত করা হয়। সমাজের বিকাশের গতি ছিল অত্যন্ত মন্থর। যাজকেরা পাপ পুণ্য ও পরলোকের ভয়ের কথা বলে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ ও সম্মান আনুগত্য আদায় করার চেষ্টা করত। বিদ্যমান আর্থসামাজিক ব্যবস্থা এবং শ্রেণী বিশেষের বিরুদ্ধে সাধারণ মানুষ প্রতিবাদ মুখর হয়ে ওঠে। কারণ কোনো সময়েই যাজকেই বলেন কিংবা শাসকেই বলেন, যখন শোষণের মাত্রা বেড়ে যায় তখন যুগে যুগেই সাধারণ মানুষ এই শোষণের বিরুদ্ধে প্রতিবাদ মুখর হয়েছে। মধ্যযুগেও মানুষগুলো প্রতিবাদ মুখর হয়েছিল। আমাদের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে সামন্তবাদ। মধ্যযুগের রাজা ও গির্জার মধ্যে বিরোধ যখন তুঙ্গে, ঠিক সে সময় উদ্ভব ঘটে সামন্ততন্ত্রের। সামন্তবাদ এক ধরনের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থা যার কেন্দ্রবিন্দু ছিল মূলত ভূমিভিত্তিক ক্ষমতা, অধিকার ও সুবিধা প্রভৃতি ছিল এই সামন্তবাদীর বৈশিষ্ট্য। মধ্যযুগের শাসক বলতে মূলত সামন্ত প্রভুদেরকে বোঝানো হয়েছে। অধ্যাপক ডার্নিং উল্লেখ করেন, মধ্যযুগের রাষ্ট্রচিন্তা একদিকে গির্জা বনাম রাষ্ট্র, অন্যদিকে সামন্ততন্ত্রকে কেন্দ্র করে মূলত বিকাশ লাভ করেছিল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্যের আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল রাজতন্ত্রের বিকাশ। আমাদের আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে রাজতন্ত্রের বিকাশ। রাজতন্ত্র ও রাষ্ট্র প্রায় সমার্থক শব্দ ছিল। হার্নস এর মতে রাষ্ট্রের সঙ্গে জনগণের চুক্তির গোড়াপত্তন হয় সেই মধ্যযুগে। জনগণ
তখন ধারণা পোষণ করত যে রাজার ক্ষমতা ঈশ্বর প্রদত্ত, তাই তিনি জনস্বার্থ বিরোধী কোনো কাজ করতে পারেন না। এভাবেই রাজতন্ত্রের বিকাশ লাভ করেছিল মধ্যযুগে। আমাদের আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে সুসংগঠিত রাষ্ট্রের অনুপস্থিতি। মধ্যযুগে কোনো সুসংগঠিত রাষ্ট্র ছিল না। এই যুগের শেষের দিকে জাতীয় রাষ্ট্রের উদ্ভব ঘটে এবং এর প্রভাব ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে। তবে রাষ্ট্রের প্রভাব খুব ব্যাপক ভিত্তিক ছিল না বলে আমরা দেখতে পাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে সাম্রাজ্য। মধ্যযুগের রাষ্ট্রচিন্তার একটি গুরুত্বপূর্ণ উপাদান বা বৈশিষ্ট্য হচ্ছে সাম্রাজ্য। রোম সাম্রাজ্যের পতনের পর তাদের আইনি কাঠামো ভাঙ্গনের মুখে এসে দাঁড়ায়। রাষ্ট্রচিন্তা ও দর্শন চিন্তার ক্ষেত্রে ভাটা পড়লেও মধ্যযুগের শাসন ব্যবস্থা সাম্রাজ্য প্রতিষ্ঠার চিন্তা ও ধারাবাহিকতা ছিল একটি বাস্তব সত্য উদাহরণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের সর্বশেষ মধ্যযুগের রাষ্ট্রচিন্তার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে অবৈজ্ঞানিক রাষ্ট্রচিন্তা। অনেকের মতে, অনেক রাষ্ট্র দার্শনিকদের মতে মধ্যযুগের রাষ্ট্রচিন্তা ছিল অবৈজ্ঞানিক। তবে আধুনিক বিচারে কোনো ক্রমেই তা গুরুত্বহীন ছিল না। মধ্যযুগের সংঘাতময় ইতিহাস ও ঐতিহ্যের উপর ভর করেই মূলত আধুনিক যুগের আগমন ঘটেছে। মধ্যযুগের সুদীর্ঘ সংগ্রামের ফসলই হচ্ছে আজকের আধুনিক ইউরোপ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অবশেষে আমরা বলতে পারি মধ্যযুগের ধর্মবিশ্বাস ছিল মানব জীবনের প্রধান নিয়ন্ত্রণকারী একটি শক্তি। রাজনীতি ধর্মের বন্ধনে আবদ্ধ ছিল। মধ্যযুগের সমাজ বিকাশের গতি ছিল খুব মন্থর। রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থার কেন্দ্র বিন্দু ছিল মূলত ভূমি। ভূমিকে কেন্দ্র করেই সামন্তবাদের সৃষ্টি হয় এবং সেখান থেকেই সাধারণ মানুষ বিদ্রোহী হয়ে ওঠে, প্রতিবাদমুখর হয় এবং এভাবেই মধ্যযুগের রাষ্ট্রচিন্তার গির্জা ও সামন্ততন্ত্রকে কেন্দ্র করে বিকাশ লাভ করেছিল এবং ধীরে ধীরে মানুষ যখন এই বেড়াজাল ছিন্ন করে বেরিয়ে আসতে চায়, কালক্রমে আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রের উদ্ভব হয়। ধন্যবাদ সবাইকে।